ইতিহাসের জ্ঞানের খুব বেশি প্রয়োজন নেই। উপমহাদেশের মানুষের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমনিতেই অত্যন্ত চেনা একটি নাম। বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে কয়েক শতাব্দী শাসন ও শোষণের দ্বারা পুরো উপমহাদেশের কবজা করে রাখবার ইতিহাসই এই নামটিকে এনে দিয়েছে চিরস্থায়ী পরিচিতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং প্রথম কর্পোরেশন কোম্পানি। শুরুতে এর নাম ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীতে এর নাম বদলে করা হয় অনারেবল কোম্পানি অব মার্চেন্ট অব লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ অথবা ইউনাইটেড কোম্পানি অব মার্চেন্ট অব ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। তবে উপমহাদেশে সেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে অধিক পরিচিত ছিল। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম, উত্থান, পতন এবং বর্তমান গল্প, এবং এর সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ইতিহাস। পূর্বে ইউরোপের মানুষের কাছে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া নামে পরিচিত ছিল। সেই সময় ভারতীয় উপমহাদেশে ছিল মশলা, কাপড় এবং দামি রত্নের জন্য বিখ্যাত এক স্থান। এসব উপকরণ ইউরোপে বেশ চড়া দামে বিক্রি হতো, কিন্তু সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী না থাকার দরুন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আসতে ব্যর্থ হয়। সেই সময় স্পেন এবং পর্তুগাল ভারতীয় উপমহাদেশ থেকে মশলা ও কাপড় নিয়ে পূর্বের দূরবর্তী দেশসমূহে বিক্রি করত, কিন্তু ব্রিটিশ বণিকরা উপমহাদেশে আসার জন্য মরিয়া হয়েছিলেন। অবশেষে 1588 সালে ব্রিটিশরা পথের দিশা পায়। স্প্যানিশদের হারিয়ে তাদের নৌবহরে দখলে নেয় তারা। এই নৌবহরে ব্রিটিশদের ভারতে আসার পথ তৈরি করে দেয় এবং সেই সাথে তাদের নৌশক্তিকে বহুগুণ বেড়ে যায়। 1600 সালের 31শে জুলাই স্যার থমাস স্মাইথের নেতৃত্বে লন্ডন একদল বণিক রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে আর্জি নিয়ে হাজির হন। তারা রানীর কাছে পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য রানীর সম্মতি ও রাজসনদ প্রদানের জন্য অনুরোধ করেন। রানী প্রথম এলিজাবেথ তাদের সম্মতি দেন। পরবর্তীতে 70,000 পাউন্ড পুঁজি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু হয়। রানী এলিজাবেথ যখন লন্ডনের বণিকদের দেওয়া অনুমতিপত্রে স্বাক্ষর করেন, যখন ভারতের শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাট আকবর। আকবরের অধীনে তখন প্রায় 7,50,000 বর্গ মাইলের বিশাল এক দেশ। আকবরের শাসনামলে মুঘল সাম্রাজ্যের শক্তি, সামর্থ্য দুটোই বৃদ্ধি পেয়েছিল। সেই সময় মুঘল সম্রাটের যে পরিমাণ ধন সম্পদ ছিল তার কাছে পুরো ইউরোপের সম্পদ বলতে গেলে খুবই কম। বহু মূল্যবান রত্নের পাশাপাশি ভারত ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর, যার ভাণ্ডারকে মনে করা হতো অশেষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল সর্বপ্রথম 1613 সালে মুঘল রাজদরবারে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়ার জন্য প্রার্থনা করেন। তখন মুঘল সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট জাহাঙ্গীর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক চিন্তাভাবনা ছিল বাণিজ্য কুঠি ও কারখানা ভিত্তিক। সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা কুঠি নির্মাণ করার অনুমতি চেয়েছিলেন। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধুনা গুজরাটের সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে পূর্ব এশিয়ার দেশগুলোতে মশলার ব্যবসার প্রভাব তৈরি করতে চেয়েছিল, কিন্তু তারা সেখানে গিয়ে দেখেন তাদের আগেই সেই সব ডাচদের দখলে চলে গেছে। ডাচদের শক্তি ভিতের কাছে টিকতে না পেরে তারা পুরোপুরি ভারতের দিকে মনোনিবেশ করে। সম্রাট জাহাঙ্গীরের অনুমতির পর তারা পূর্ব ভারতে এবং পশ্চিম ভারতের সমুদ্রের উপকূলে ছোট ছোট কুঠি নির্মাণ করতে শুরু করে কোম্পানির বণিক দল। 1623 সালে আমবায়না গণহত্যার পর ডাচরা ভারত থেকে তাদের ব্যবসায়িক প্রতিনিধি প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ডাচ ইস্ট কোম্পানি কর্তৃক ব্রিটিশ, জাপানিজ, পর্তুগিজ ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে আমবায়না গণহত্যা বলা হয়। ফলে ভারতে ব্রিটিশদের একমাত্র প্রতিনিধি ছিল পর্তুগিজরা। তাদের হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের একছত্র আধিপত্য বিস্তার করে। শুরুতে তারা মশলা নিয়ে ব্যবসা করলেও ধীরে ধীরে কালিকো, সাদা সুতি কাপড়, রেশমি কাপড়, নীল, সুরা, কার্বনেট অফ পটাশ এবং চা নিয়ে ব্যবসা শুরু করে দেয়। ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং পারস্য উপসাগর তীরবর্তী দেশসমূহ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্যবসায় লাভ করার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকার ও প্রভাব বাড়তে থাকে। সপ্তদশ এবং অষ্টদশ শতকে ব্রিটেনের অর্থনৈতিক বড় এক অংশ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়। সেই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডন তথা ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিতে রূপ নেয়। কোম্পানি থেকে শাসক। শুরুতে মুঘল সাম্রাজ্যের ইস্ট ইন্ডিয়া ছিল শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু অষ্টাদশ শতকে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে প্রভাব খাটানো শুরু করে। রানী এলিজাবেথ শুরুতেই কোম্পানিকে তাদের যে কোনো প্রয়োজনে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া মুঘল সাম্রাজ্যের শক্তি কমে যাওয়ায় দিল্লি থেকে দূরবর্তী রাজ্যগুলোতে কেন্দ্রের শাসন দুর্বল হয়ে পড়ে।
আর এর সুবিধা নিয়ে ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসা জোরদার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদিকে ইউরোপের প্রতিদ্বন্দ্বী দেশগুলো ভারতে তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে, বিশেষ করে ব্রিটেনের জাতীয় শত্রু ফ্রান্সের ব্যবসায়ীদের উপস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাবিয়ে তোলে। ফলে তখন তারা ভারতের রাজনীতি দখলের পরিকল্পনা আঁকতে শুরু করে। শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক দক্ষ সেনাবাহিনী গড়ে তোলে, পাশাপাশি ভারতের উপকূলে তাদের অবস্থান ছিল শক্তিশালী। এছাড়া যে কোনো প্রয়োজনে তাদের থেকে ব্রিটিশ নৌবাহিনী সাড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সামরিক দিক দিয়ে এগিয়ে থাকার কারণে ভারতের বিভিন্ন যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুরুত্বপূর্ণ খেলোয়াড় পরিণত হয়। 1757 সালে পলাশীর যুদ্ধ এবং 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার কর সংগ্রহের ক্ষমতা লাভ করে। ভারতের রাজনীতি দখল নেওয়ার জন্য বাংলা ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো ভারতে প্রভাব তৈরির জন্য বাংলাই কেবল যথেষ্ট ছিল না। এই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে দক্ষিণের রাজ্যগুলোতে নিজেদের অবস্থান শক্ত করে। এরপর পশ্চিম ভারতের মারাঠা এবং মহীশূরের রাজা টিপু সুলতানকে হারানোর পর পুরো ভারতই কার্যত তাদের অধীনে চলে যায়। মুঘল সম্রাটরা তখন পুতুল শাসকে পরিণত হয়। 1818 সালের হিসেব অনুসারে ভারতের 2/3 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতনের কারণ। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বছরের শাসনে কুখ্যাতি অর্জন করে। কোম্পানির দ্বৈত নীতি এবং কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলার দুর্ভিক্ষ সৃষ্টি হয়। এছাড়া ভারতের বিশাল জনগোষ্ঠী, বাস্তবধর্মী সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগঠনের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সাম্রাজ্যবাদী টেলা নালিশ বা শূন্যভূমির নীতি পুরনো কার্যকর করতে পারেনি, যার ফলে তারা কানাডা, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো ভারতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। ভারত যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, তখন ব্রিটিশ সরকার তাদের হাত থেকে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। এর জন্য 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 সালে উইলিয়াম পিটের ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ ছিল। এদিকে কোম্পানির নিয়ন্ত্রণ কমে যাওয়ার দরুন এবং অন্যদিকে কর্মচারীদের দুর্নীতির কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার জৌলুস হারাতে থাকে। তবে গভর্নর হিসেবে লর্ড কর্নওয়ালিস আসার পর তার বেশ কিছু পদক্ষেপ কোম্পানির দুর্নীতি কমাতে সাহায্য করে। আবার কোম্পানির আয় রোজগার বাড়তে থাকে। এই সময়টিতে আবার কোম্পানি ব্যবসার পাশাপাশি ভারতের সমাজ সংস্কারের দিকে নজর দেয়। ভারতীয়দের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। এদিকে 19 শতাব্দীর প্রথম ভাগ নাগাদ ভারতের অর্থনীতি বেশ নাজুক হয়ে পড়ে। কৃষির উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ না করে কোম্পানির ভূমি কর বাড়াতে থাকে, যার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে অসন্তোষ বাড়তে থাকে। একই সাথে কৃষির অবস্থা নাজুক হওয়ায় কোম্পানির আয়ও কমতে থাকে, কিন্তু কোম্পানির পরিচালনা করার জন্য তাদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হতো, যা মেটাতে গিয়ে কোম্পানির লাভের পরিমাণ একেবারে তলানির দিকে যেতে থাকে। ভারতীয় উপমহাদেশের জনগণ শুরু থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে মোটা দাগে বড় কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিল, কিন্তু কোম্পানির এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর একের পর এক অন্যায় নীতি বোঝা চাপিয়ে দিয়েছে। একসময় কোম্পানির শোষণের প্রতি অসন্তোষ বাড়তে বাড়তে আগুনের রূপ নেয়, যার ফলস্বরূপ 1857 সালে সিপাহী বিদ্রোহের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত অবশ্য সিপাহী বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এই ঘটনা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের অবসান ঘটায়। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। এই আইনের মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি রানীর হাতে চলে যায়। 1858 সালে আইন পাস হলে ভারতীয় উপমহাদেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায় ঘটে 1874 সালে। এরপর তল্পি তল্পা সহ তারা চীনের দিকে চলে যায়। চীনের সাথে তাদের মূল ব্যবসা ছিল আফিমের। পূর্বে তারা ভারতে আফিম উৎপাদন করে চীনে রপ্তানি করত, তার বিনিময়ে চীন থেকে অন্যান্য পণ্য আমদানি করত। ভারতে ইস্ট কোম্পানির অবসান ঘটলেও তাদের প্রয়োগকৃত নীতির চর্চা এখনও বিশ্বজুড়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বর্তমান অবস্থা। মূলত 1813 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাঠামো ভেঙে পড়ে, কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায় 1874 সালে। এর প্রায় 135 বছর পর 2010 সালে আগস্টে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সচল হয়েছে, তবে এক ভারতীয় ব্যবসায়ীর হাত ধরে। তার নাম সঞ্জীব মেহতা। মূলত পূর্বের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই কোম্পানির নাম ছাড়া আর কোনো কিছুই মিল নেই। 48 বছর বয়সী ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা 2005 সালে স্বল্প মূল্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেটেন্ট ক্রয় করেন। এর 5 বছরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভোগ্য পণ্যের ব্র্যান্ডে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে তিনি লন্ডনে বিলাসবহুল এক খাবারের দোকান চালু করেছেন। মাত্র 35 জন কর্মীর সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে জনাব মেহতার বিনিয়োগের পরিমাণ প্রায় 12 মিলিয়ন পাউন্ড। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে এসেছিল শুধুমাত্র ব্যবসা করার জন্য,
কিন্তু পরবর্তীতে এমন কিছু নীতি, এমন কিছু কাজ করে যেটা আসলে বলার মতো নয়। এমন কিছু ঘটনা ঘটায় সেটা কল্পনার বাইরে, এবং পুরা দেশ, পুরা জাতি তাদের বিরুদ্ধে চলে যায়। তখনই তাদের পতন ঘটে। এক কথা, অহংকার পতনের মূল। অহংকার করা যাবে না। অহংকার করলে এরকমই পতন হয় বড় বড় কোম্পানি। দেখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে শুরু করেছিল এবং যেভাবে হয়েছিল, কেউ কি জানতো যে এরকম পতন হবে? আসলে সব কিছুরই পতন আছে, আর যেটা যে কোনো সময় হতে পারে। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। তাই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা জাতিকে বলবো, অহংকার করবেন না। অহংকার পতনের মূল। আর বেশি পরিমাণে অহংকার করলে এরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আপনারও ঘটবে আপনার লাইফে। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।